তো আমাদের চ্যাপ্টার ওয়ানের যে বুক পার্ট, এই বুক পার্টে ওকে, তো এখান থেকে কোয়েশ্চেন ম্যাডাম যেরকম করে বলছিল যে প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড অনেকগুলো কোয়েশ্চেন আছে। সো একটা প্রজেক্ট বিল্ড করার সময় আমাদেরকে কোন কোন কোয়েশ্চেন করতে হয়। সো আমাদের প্রজেক্ট অ্যানালাইসিসের কিছু অ্যানালাইটিক্যাল পার্ট আছে, যেটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, ইকোনমিক অ্যানালাইসিস, ইকোলজিক্যাল অ্যানালাইসিস, এই কয়েকটি। সো দ্য কোয়েশ্চেন এরকম দিতে পারে যে এই অ্যানালাইসিসগুলো কী কী অ্যানালাইসিস আছে আর কী কী কোয়েশ্চেন করা হয়। সো মার্কেট অ্যানালাইসিসটা করা হয় দেখার জন্য যে আমরা একটা প্রোডাক্ট বানাইতেছি। সাপোজ এই প্রোডাক্টটা যেরকম ধরো যে আমরা একটা ডিসকোন বানাইতেছি। এখন এই কোন আইসক্রিমটা মার্কেটের কতখানি ক্যাপচার করতে পারবে, মানুষের কনজামশন যে ট্রেন্ডটা চলতেছে যে এইটা খাবো এইটা খাবো, সেই হিসাবে এটা কতখানি কার্যকরী হবে। এখন এইটার জন্য যে এই কোয়েশ্চেনগুলো আমরা চিন্তা করতে পারি যে এই প্রোডাক্ট ডিসকোনের ফিউচার ডিমান্ড কেমন হইতে পারে, এটা বাড়তে পারে না কমতে পারে, আর আসলেই কি এটা মার্কেটে ক্যাপচার করতে পারবে, নাকি আসলে মার্কেটে মানুষ কি চাইতেছে। এখন মানুষ চাইতেছে মোস্টলি ধরো যে কম দামি ভালো আইসক্রিম, লাইক কম দামি ভালো আইসক্রিমের মধ্যে আছে খালি 2 in 1 ললি, মালাই মালাই আচ্ছা যাক এগুলো কি বই চলে গেছি, সরি। টেকনিক্যাল অ্যানালাইসিস হইতেছে যে আমাদের যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট তৈরি করার জন্য যে টেকনোলজি বা যে মেশিনটা দরকার, সেইটা কি আমাদের জন্য কারেক্ট ওয়েতে ও ঠিকভাবে আছে কি নাই। আমার ডিসকোন বানানোর জন্য যে মেশিন দরকার, যে টেকনোলজি দরকার, সেই টেকনোলজিটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েটলি আছে নাকি নাই। এখন তাহলে যে কোয়েশ্চেনটা আমাদের দাঁড়াইতেছে সেটা হচ্ছে আপনাদের ডিসকোনটা তৈরি করব, সেটাকে আমরা এফিসিয়েন্টলি তৈরি করতে পারবো, মানে কম রেট, কম র মেটেরিয়াল বা কম হবে, কম কী জানে ওয়েস্ট হবে, এইভাবে তৈরি করতে পারবো কিনা অ্যাপ্রোপ্রিয়েটলি আর এফিসিয়েন্টলি। দেন আমরা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসে আমরা দেখব যে আমাদের যে ডিসকোন এটাকে আমাদের ফাইন্যান্সিয়ালি প্রফিটেবল আর সাস্টেনেবল কিনা। আর এইটার জন্য আমরা এনপিভি করতে পারি, আইআরআর করতে পারি, ব্রেক ইভেন পয়েন্ট অনেক কিছু করতে পারি। এখন এখানে যে কোয়েশ্চেনগুলো আছে যে আমাদের এইটা কি এনাফ ইনকাম জেনারেট করবে কি না, এটা ফাইন্যান্সিয়ালি ফেল হইতে পারবে কি না, আমরা এটাদের লোন ফেরত দিতে পারবো কি না। ইকোনমিক অ্যানালাইসিসে আমাদের দেখা হয় যে আমাদের এই ডিসকোন সোসাইটিতে কীরকম ইম্প্যাক্ট ফেলতেছে। সো এইখানে আমাদেরকে বিভিন্ন ধরনের মানুষের ইনকাম দেখতে হবে, মানুষের সেভিংস, ইনভেস্টমেন্ট আর খাবারের প্রতি ইচ্ছা দেখতে হবে। সো যে কোয়েশ্চেনগুলো আমাদের এখানে দাঁড়ায় সেটা হচ্ছে যে আমাদের ডিসকোন মানুষকে গরিব বানায় দিবে কিনা বা হার্ম করবে কিনা, আর এটা কি আমাদের জব ক্রিয়েশনে হেল্প করবে, কারণ ডিসকোনের জন্য তো অবশ্যই জব ক্রিয়েট হবে, আর এটা আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্ট গোলের সাথে যায় কিনা। তো মানে ওই টাইপের বিভিন্ন প্রজেক্টের জন্য বিভিন্ন ডিসকোন দিয়ে বুঝাইতেছে আর কি। ইকোলজিক্যাল অ্যানালাইসিস দেখানো হইতেছে যে আমি যখন ডিসকোন বানাবো, ডিসকোনের বানাইতে কি আমরা পরিবেশের ক্ষতি করতেছে কিনা, লাইক বাতাস, পানি, মাটি। সো এখানে যে কোয়েশ্চেনগুলো আমাদের দাঁড়ায় সেটা হচ্ছে যে আমাদের এই ডিসকোন বানাইতে গিয়ে আমরা ইনভায়রনমেন্টের ক্ষতি করতেছি কিনা, এটা লং টার্ম ইনভায়রনমেন্টের প্রতি কোনো ইম্প্যাক্ট ফেলাইতেছে কিনা, এবং এটা কীভাবে কমানো যায়। সো দেন সবচাইতে ইম্পর্ট্যান্ট যে পার্টটা সেটা হচ্ছে আমাদের এই ফিজিবিলিটি স্টাডি মানে হচ্ছে আমাদের একটা প্রজেক্ট কিভাবে দাঁড়া করানো হয় বা কীভাবে দাঁড়ায়। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা অনেকগুলো মানুষ মিলে অনেকগুলো আইডিয়া জেনারেট করি। দেন ইনিশিয়াল স্ক্রিনিং স্টেজে গিয়ে আমরা চেক করি যে আমাদের এই যে প্রজেক্টের যে আইডিয়া, এটা নিয়ে এটা কি আমাদের জন্য বেনিফিশিয়াল কি না। যদি বেনিফিশিয়াল হয় তাহলে আমরা পরের স্টেজে যাব। পরের স্টেজে যাওয়ার সময় আমরা দেখব ইজ দ্য আইডিয়া প্রাইমারি ফেস ইজ প্রমিসিং, মানে আমাদের যে বিজনেস বা যে প্রজেক্ট আইডিয়া সেটা কি আমাদেরকে প্রমিস করতেছে কি না যে আমাদের এটা নিয়ে সামনে আগানো উচিত। যদি হ্যাঁ হয় দেন আমাদের প্ল্যান ফিজিবিলিটি অ্যানালাইসিসে আসতে হবে। সো এইখানে এসে আমাদেরকে দেখতে হবে যে আমরা এটা কিভাবে আরও এফিশিয়েন্টলি
করতে পারি। এখন এই এফিশিয়েন্টলি করার জন্য আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস আর মার্কেট অ্যানালাইসিস করবো, যে মার্কেট এটার ডিমান্ড হবে কি হবে না। টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা আমরা একটু আগে দেখে আসলাম, যে টেকনিক্যালি যেসব ইনভারমেন্ট বা মেশিন আছে ওগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো কি না এফিশিয়েন্টলি। সো সেগুলো করা শেষ হইলে যদি সবগুলো অ্যান্সার হ্যাঁ হয়, দেন আমরা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসে আসবো। ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসে এসে আমরা দেখব যে এইটা আমাদেরকে এনাফ ইনকাম জেনারেট করতেছে কিনা, বা এটার রিস্ক কম কিনা। দেন আমাদেরকে ইকোনমিক অ্যানালাইসিস আর ইকোলজিক্যাল অ্যানালাইসিস করতে হবে। এইখানে এসে দেখতে হবে যে আমাদের সেই এটা ইকোনমিক্যালি আমাদের জন্য বেনিফিশিয়াল কিনা, এটা এনভায়রনমেন্টে কোনো ইফেক্ট ফেলাইতেছে কিনা। যদি ভালো হয় সব দিক থেকে, তাহলে আমাদেরকে দেখতে হবে যে প্রজেক্ট ওর্থ হয় কিনা। যদি আমাদের প্রজেক্ট যদি মনে হয় যে হ্যাঁ এই প্রজেক্টটা সব দিক দিয়ে ভালো, আমাদের এনভায়রনমেন্টের ক্ষতি করতেছে না, ইকোনমিক্যালি আমাদের বেনিফিট দিচ্ছে, তাহলে আমরা একটা ফাইন্যান্সিং প্রপোজাল তৈরি করব যে আমরা এইভাবে টাকা চাইতেছি, অথবা আমরা এটা বাদ দিয়ে দিব। সো ওই উপরে যে জিনিসগুলো পড়ে আসলাম এইগুলারই মেইন পার্ট হচ্ছে এটা, যেটা ম্যাডাম পরীক্ষায় দিবে। চারের শেষ হয়েছে। আচ্ছা, চারের একটা পার্ট তুমি দিছিলা যে আমাদের ডিমান্ড ফরকাস্টিং, এই ডিমান্ড ফরকাস্টিংয়ে কী কী আনসার্টেনিটিস আছে। সো আমরা তুমি যখন ওই শেয়ার প্রাইস ফরকাস্ট করতেছিলা, ঠিক সেমভাবে আমরা প্রিভিয়াস বিভিন্ন আমাদের প্রোডাক্টের ডিমান্ড ও এসপিএসএস দিয়ে ফরকাস্ট করতে পারি। এখন এই ফরকাস্ট করতে গিয়ে আমাদের যেই ভুলগুলো হইতে পারে, ফার্স্ট অফ অল হইতেছে যে তুমি যেই ডাটাগুলো ইউজ করতেছিলা সেই ডাটাগুলোর মনে করে অ্যাকুরেট ডাটা নাই। লাইক তুমি যেখান থেকে ডাটা নিছো ওইখানে প্রপার ডাটা নাই, ওর কিছু কিছু জায়গা ফাঁকা আছে। সো এরকম যদি হয় তাহলে তোমার অ্যানালাইসিসটা কিন্তু প্রপারলি হচ্ছে না। দেন হচ্ছে মেথডস অফ ফরকাস্টিং। যখন তুমি ফরকাস্টিং করতেছিলা তখন অনেকগুলো মেথড ছিল, তোমার হয়তো মনে আছে এক্সপার্ট মডেল, এরিমা, তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল স্মুদিং। সো কোন মডেলটা কোন সময়ের জন্য বেটার, ওটা যদি তুমি পারফেক্ট সময় পারফেক্ট মডেল তৈরি করতে না পারো, তাহলে দেখবা যে ফরকাস্টিংয়ের ভ্যালুগুলোতে সেল ফাঁকা থাকে। তারপরে হচ্ছে ইনভায়রনমেন্টাল চেঞ্জ। এখন তুমি অ্যানালাইসিস করতেছো, বাট হঠাৎ করে ম্যাক্রো ইকোনমিক কোনো একটা ফ্যাক্টর লাইক সুনামি হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল, ওই জিনিসগুলোতে তুমি অ্যানালাইসিস বা স্পেসেস ইনপুট দিতে পারতেছো না। সো ওই কারণে কিন্তু তোমার যে ফরকাস্টিং যেটা আসছে ওটা কিন্তু প্রপারলি হইতেছে না, কারণ আমরা ম্যাক্রো ইকোনমিক্যাল কোনো কিছু পারফেক্টলি আনতে পারতেছে না। চ্যাপ্টার 8। আচ্ছা, লেন্ডিং বরোয়িং অপরচুনিটি। তো তোমাকে যদি এরকম বলে যে আমাদের মেশিন কেনা উচিত না, বা আমাদের ধার করা বা ধার দেওয়া উচিত কি উচিত না, তখন এই গ্রাফটা আঁকায় দিবা, যেটা আমাদেরকে বুঝায় যে নিচে নেমে যাওয়া মানে হচ্ছে বুঝায় একটা লেভেল পর্যন্ত আমাদের মেশিন কিনলেও ওইটা আমাদের জন্য বেনিফিট, বাট একটা সময় পরে যখন আমরা আরও মেশিন কিনবো তখন কিন্তু আমাদের পার ইউনিট কস্ট কমে যাওয়ার জায়গায় বেড়ে যায়। জিনিস হয়তো জানো, ওই যে পার ইউনিট কস্ট, ফিক্সড ইউনিট কস্ট, একটা নির্দিষ্ট লেভেলের উপরে চলে গেলে কি হয়, আমাদের পার ইউনিট কস্ট কমার জায়গায় আরও বাড়তে থাকে। সো এইটার জন্য আমাদের এই কার্ভটা আর কি বিভিন্ন পয়েন্ট দিয়ে বোঝাইছে। ডি সি মনে করো নিচের দিকে নেমে যাওয়ার রিজন এইটাই যে বাড়লে কমে যাবে। আচ্ছা, এইখানে বোঝানো হইতেছে যে ইনভেস্টমেন্ট অপরচুনিটি কার্ভে তুমি এক জায়গায় ইনভেস্টমেন্ট করলে কি হবে, আরেক জায়গায় তোমার ইনভেস্টমেন্ট করতে পারবা না, বা একদিকে তোমার বাড়বে আরেক দিকে কমবে, অপরচুনিটি কস্টের যেই হিসাবটা। তো এটা বোঝানোর জন্য এটা বোঝাচ্ছে একদিকে তোমার ইয়ার ওয়ানে দেখো বেড়ে গেছে, আবার ইয়ার জিরোর দিকে দেখো নিচের দিকে নেমে আসছে। এগুলো ইম্পর্টেন্ট কিছু না আসলে, এখান থেকে ম্যাথই দিবে, এটাও পড়ার কোনো দরকার নেই।
এমনি কোয়েশ্চেন যেটা দিতে পারে সেটা হচ্ছে এনপিভি আর আইআরআর এর মধ্যে কোনটা ভালো। এনপিভি, আইআরআর, পে ব্যাক পিরিয়ড, এমআইআরআর, মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। তো আমাদের এনপিভি হচ্ছে বেস্ট সব দিক থেকে, আইআরআর হচ্ছে আমাদের কুইক রিটার্ন কোনটা আমাদেরকে দিচ্ছে সেটার জন্য বেস্ট, এমআইআরআর হচ্ছে আইআরআর বেটার ভার্সন, পে ব্যাক পিরিয়ড হচ্ছে ছোটোখাটো জিনিসের জন্য অল্প গল্প, সব মিলে আর কি এনপিভি ভালো, এই জিনিস আজাই না। এসসিবি অ্যানালাইসিস এটা করতে হবে না। আচ্ছা, শ্যাডো প্রাইসটা কি, এটাকে বুঝো। শ্যাডো প্রাইস হচ্ছে আমাদের একটা ইকোনমিক প্রাইস। তুমি যখন 1,00,000 টাকা ইনকাম করো তখন তোমাকে 30,000 টাকা সরকারকে দিয়ে দিতে হয় ট্যাক্স হিসাবে। সেই সরকারকে যদি ট্যাক্সটা না দেওয়া হয় তাহলে সেই প্রোডাক্টের যে অ্যাকচুয়াল প্রাইসটা হবে সেটাকে আমরা বলি শ্যাডো প্রাইস। যদি আমরা ট্যাক্স ফাঁকি দিই, এটাকে আমরা যে শ্যাডো ট্যাক্স করছিলাম মনে আছে হয়তো, ওইটাই। আচ্ছা, যদি বলে আমাদের শ্যাডো প্রাইস নিয়ে যদি লিখতে বলে যে শ্যাডো প্রাইস কীভাবে কাজ করে সেইটা আমাদের দেখাও, তখন আমরা এই গ্রাফটা দিয়ে অ্যান্সার করব। প্রথমে আমরা একটা কার্ভ আঁকবো যে ডি থেকে D1 পর্যন্ত একটা টান চলে গেছে নিচের দিকে। তারপরে কি বলছে, প্রথম যেই বায়ার সে হচ্ছে ও থেকে ডি পর্যন্ত প্রাইস দিতে চাইতেছে। ও মানে ওই যে নিচে একদম বামে ও, সেখান থেকে একদম প্রাইসের লেভেলের উপরের ডি, এই পর্যন্ত একজন দাম দিতে চাইতেছে। আরেকজন দাম দিতে চাইতেছে আর ও থেকে পি পর্যন্ত, যেটা হচ্ছে মার্কেটে আমাদের যেই প্রাইস হচ্ছে সেইটা। লাইক কেউ কেউ বলে যে ভাই এই জিনিসটা আমি 150 টাকা দিয়ে কিনবো, কিন্তু মার্কেট বলে যে না এটা 120 টাকায় সেল হবে। সো ডি ধরো এটা 150 আর পি হচ্ছে 120। এখন 120 টাকায় হচ্ছে মার্কেটে সেল হইতেছে। এখন আমাদের মানুষ যেই পরিমাণ টাকা দিতে চাইতেছে সেটা হচ্ছে ও ডি ই কিউ। এখন দেখো ও ডি ই কিউ মানে আমাদের কিছু মানুষ ডি পর্যন্ত টাকা দিতে চাইতেছে, ও থেকে ডি পর্যন্ত। আবার ওই ডিটা বেঁকে গিয়ে কোন পর্যন্ত গিয়ে লাগছে ই পয়েন্ট বা ইকুইলিব্রিয়াম পয়েন্টে, সেই জিনিসটা আবার নিচের দিকে নেমে আসছে কি কিউ। সো ওইখানে যে কাইন্ড অফ একটা বাঁকা চতুর্ভুজের মতো ক্রিয়েট হয়েছে, ওই পরিমাণ টোটাল প্রাইস হচ্ছে আমাদের জেনারেট হইতেছে, বা টোটাল ওই পরিমাণ ভ্যালু আমাদের মার্কেটে জেনারেট হইতেছে। ঠিক আছে, ও ই ডি কিউ, ও ডি ই কিউ, ওইটা হচ্ছে আমাদের মার্কেটে ওই পরিমাণ টাকার টোটাল হইতেছে। এখন অ্যাকচুয়াল মানুষ পেমেন্ট করতেছে কত, অ্যাকচুয়ালি মানুষ পেমেন্ট করতেছে ও পি কি ই কিউ, কারণ পি ছিল আমাদের মার্কেট প্রাইস, মানুষ ডি পর্যন্ত পে করে নাই, পি পর্যন্ত পে করছে। তাহলে মার্কেটে অ্যাকচুয়ালি কত টাকা লেনদেন হয়েছে পি পর্যন্ত, তাহলে ও ডি পর্যন্ত না গিয়ে আমাদের অ্যাকচুয়াল ট্রেড হয়েছে ও পি কি ই কিউ পর্যন্ত। ঠিক আছে, এখন তাহলে কনজিউমারের সারপ্লাস হয়েছে কতটুকু। এখন যেই মানুষটা ডি পর্যন্ত করতে পারতো, প্রাইস দিতে পারতো, কিন্তু তাকে পি পর্যন্ত 120 টাকা দিতে হইতেছে। তাহলে দেখো এক্সট্রা উপরে একটা ত্রিভুজ ক্রিয়েট হয়েছে না, ডিপিই, এইটা হচ্ছে তোমার এক্সট্রা সারপ্লাস বা তোমার স্যাটিসফ্যাকশন, যে আমরা 150 টাকা পর্যন্ত দিতে রাজি ছিলাম, আমরা 120 টাকা দিতে হয়েছে। ওই বাকি 30 টাকা হচ্ছে ওই ডিইপি বা তোমার ওই পার্সোনাল স্যাটিসফ্যাকশনটা ওই জায়গা বা ইউটিলিটিটা ওইখানে আছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কনজিউমার উইলিংনেস টু পে, আর এইভাবেই তোমার শ্যাডো প্রাইস ক্রিয়েট হয়। এগুলো থেকে থিওরি আসার মতো কিছুই না। হ্যাঁ, আমাদেরকে ডিফারেন্স বের করতে বলতে পারে যে এলএম আর ইউনিডিও অ্যাপ্রোচের মধ্যে ডিফারেন্স, আগে আমরা জিনিসটা কি সেইটা বুঝে নেই। সো এলএম অ্যাপ্রোচ হচ্ছে আমরা যখন একটা প্রজেক্ট ইভ্যালুয়েট করি তখন সেই প্রজেক্টের ধরো মেটেরিয়াল বানাবো,
তো মেট্রো রেল বানানোর জন্য ইন্টারন্যাশনালি আমাদের এটার খরচ বা ভ্যালু কেমন সেটা দেখি আমরা। এখান থেকে আমাদের টোটাল ইনকাম কত সেটা দেখি। আরেকটা হচ্ছে ইউনিডোস অ্যাপ্রোচ। এইখানে আমরা দেখি যে ডোমেস্টিক্যালি আমরা তৈরি করতে পারবো কিনা এবং ডোমেস্টিক্যালি আমাদের এটার ভ্যালু কেমন, আর এটা আমাদের কীরকম কী জেনারেট করতেছে। সো ইউনিডো যেরকম যেহেতু ডোমেস্টিক্যালি হিসাব করতেছি, সো ইউনিডো দেখবে যে এটা আমাদের ভ্যালুয়েশনের বেসিস হবে টাকা, যে আমাদের কত টাকা খরচ হবে এবং কত টাকা আমাদের লাভ হবে। আর এলএম অ্যাপ্রোচে আমরা দেখব যে ইন্টারন্যাশনালি আমাদের কত টাকা খরচ হবে ডলারে এবং ইন্টারন্যাশনালি আমাদের ডলারে কত টাকা ইনকাম হবে। সো ইউনিটও দেখানো হয় যে আমাদের কনজামশন ভ্যালু, আমরা কী পরিমাণ কনজিউম করতেছি না করতেছি সেটার ভ্যালুটা দেখা হয়। আর লিটেল আর এলএম অ্যাপ্রোচে দেখা হয় যে আমাদের ওই জিনিসটা মানে সোশ্যাল ইনকাম বা সোশ্যালি কী পরিমাণ তোমার বেনিফিট জেনারেট করতেছে ওইটা আর কি দেখা হবে। আর অ্যানালাইসিস ইউনিট অ্যাপ্রোচে হইতেছে আমাদের দেখতে হয় যে এইটাগুলো বানালে আমার এফিসিয়েন্সি কেমন হবে, মানুষের টাইম সেভিং কেমন হবে এইগুলা। আর এলএম অ্যাপ্রোচে দেখা হয় যে আমাদের এখানে সব কিছু একটা ক্যালকুলেশন করে আনা হয়। তো এইগুলো আছে একটা জিনিস। আচ্ছা, আমাদেরকে বিভিন্ন ধরনের প্রজেক্ট অর্গানাইজেশন আছে, এইটা আগে বুঝি। প্রথম হচ্ছে লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশন। সো লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশন হইতেছে যেটা অথরিটি একদম স্ট্রিক্ট একটা লাইনে আসে। মানে স্ট্রিক্ট মানে ধরো হইতেছে আমাদের ইউনিভার্সিটি কীরকম, প্রথমে হচ্ছে ভিসি, তারপরে হচ্ছে আমাদের রেজিস্ট্রার, তারপরে হচ্ছে আমাদের প্রক্টর, তারপরে হচ্ছে আমাদের ট্রেজারার, তারপরে হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ডিন, তারপরে হচ্ছে স্টুডেন্ট অ্যাডভাইজার, না স্টুডেন্ট অ্যাডভাইজার না, ডিনের পরে হচ্ছে চেয়ারম্যানের পরে হচ্ছে স্টুডেন্ট অ্যাডভাইজার যারা আছে তারা, তারপরে ওই যে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লেকচারার। তো এইটাকে বলি আমরা লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশন। এইখানে টিচাররা ওই যে অনেক ভাই মানিক ভাই ওদেরকে অ্যাডভাইস দেয় বা অর্ডার দেয়, যারা হচ্ছে স্টাফ। আর এটা অনেক ফাস্ট ডিসিশন মেক করতে হয়, কারণ এইখানে আমরা জানি কার পাওয়ার কতখানি, কে কতখানি ডিসিশন নিতে পারবে। দেন হচ্ছে ডিভিশনাল অর্গানাইজেশন। এইটা ধরো বিভিন্ন রেজিয়ন ও বিভিন্ন প্রজেক্ট আলাদা আলাদা পাওয়ার অথরিটি থাকে। যেরকম ধরো একটা ব্যাংকে যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের হেড তারও যতখানি পাওয়ার, যে মার্কেটিং ডিপার্টমেন্টের হেড তারও ততখানি পাওয়ার, যে ফাইন্যান্স ডিপার্টমেন্টের হেড তারও ততখানি পাওয়ার, যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের হেড তারও ততখানি পাওয়ার। সো এখনও যেরকম বিভিন্ন ডিপার্টমেন্ট বা বিভিন্ন আলাদা আলাদা রেজিয়ন সেট করে দেওয়া হয়, তখন ওইটাকে আমরা বলি ডিভিশনাল অর্গানাইজেশন। একটা হচ্ছে ম্যাট্রিক্স অর্গানাইজেশন। ম্যাট্রিক্স অর্গানাইজেশনটা হচ্ছে আমাদের ফাংশনাল ম্যানেজার আর প্রজেক্ট ম্যানেজার। সো ম্যাট্রিক্স অর্গানাইজেশনটা কীভাবে কাজ করে, এইটা ধরো যে কেমন বুঝাই, আচ্ছা একটা মেডিকেল কলেজের কথা চিন্তা করো। মেডিকেল কলেজ ওটা একটা হসপিটালও প্লাস একটা কলেজও। সো ওইখানে অথরিটি কিন্তু দুইটা, একটা হচ্ছে কলেজের চেয়ারম্যান আর একজন হচ্ছে হসপিটালের চেয়ারম্যান। সো ওইখানে হচ্ছে আমাদের দুইজনের দুই ধরনের কাজ, বাট পাওয়ার দুইজনের কাছে প্রায় সেম লেভেলই, যেটাকে আমরা ডুয়েল অথরিটি বলতেছি। আর কলেজের যেহেতু রিসোর্স যারা মানে ডক্টররা, ওরা গিয়ে মনে করো ওই হসপিটালের রোগীদেরকে দেখে, কাইন্ড অফ দিস। আচ্ছা, প্ল্যানিং করার জন্য আমরা কি কি টুল ইউজ করি? ফার্স্ট অফ অল হচ্ছে বার চার্টকে ওরা তো আমরা জানি যে বার চার্ট বিভিন্ন টাইম থাকে, 2001, 2002, 2003, সেটা আমরা বিভিন্ন গ্রাফিক্যালি প্রেজেন্ট করি যে কোন বছরে আমাদের কী পরিমাণ ভ্যালু জেনারেট হয়েছে, যেটা তুমি যে আলমগীর স্যারের কোর্সে করছিলা অ্যানালাইসিসে। নেটওয়ার্কিং টেকনিক হচ্ছে আমাদের সিপিএম ওর পার্ট টেকনিক ইউজ করে দেখা হয় যে আমাদের কোন দিক দিয়ে আমাদের আগাইলে আমাদের সবচেয়ে বেশি এফিশিয়েন্ট আউটপুট আমরা তৈরি করতে পারবো। দেন হচ্ছে হায়ারার্কি অফ প্ল্যান, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল ফার্স্ট লেভেল অফ প্ল্যান, যেইখানে আমাদেরকে দেখা হয় যে ইন্টায়ার প্রজেক্ট যেইটা এটাকে ওভারভিউ করা হয়, যেটা ম্যানেজমেন্ট করে। সেকেন্ড লেভেলে দেখা হয় যে এইটাকে বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করে দেওয়া হয়।
লাইক এই প্রজেক্টের জন্য অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, বিভিন্ন জায়গা বিভিন্ন কাজ ভাগ করে দেওয়া হয়। ওই ডিপার্টমেন্টের হেডরা এখন তাদের ওই ডিপার্টমেন্টে কাজগুলো করায় নিবে। থার্ড লেভেলে হচ্ছে গিয়ে যারা হচ্ছে তোমার কাজ করতেছে, মানে ফিল্ড লেভেলে যারা কাজ করতেছে তারা ওটাকে এক্সিকিউট করবে। কীভাবে তারা সেল করবে না করবে এটা তাদের প্ল্যান। এটা হচ্ছে আমাদের থার্ড লেভেল অফ প্ল্যান। আর রিজন ফর ইনএক্টিভ কন্ট্রোল, এইটা হচ্ছে আমাদের এন্টারপ্রেনারশিপে একটা ছিল, ওই জিনিসটা দিয়ে দিলেই হবে। এটাও এন্টারপ্রেনারশিপে ছিল। আচ্ছা, প্রজেক্ট ম্যানেজমেন্টে সাকসেসফুল করার জন্য আমাদের কি কি করতে পারি? টোটাল 9টা স্টেপস আছে, যেটাকে আমরা বলি PMBOK। সো এই প্রথমটা হচ্ছে প্রজেক্ট ইন্টিগ্রেশন। প্রথমে আমাদের একটা পারফেক্ট প্ল্যান তৈরি করতে হবে। তারপরে আমাদের স্কোপ ম্যানেজমেন্টে দেখতে হবে যে আমাদের যেই এই প্ল্যানটা সাকসেস করার জন্য যেই জিনিস দরকার সেগুলো পারফেক্টলি আছে কি না। টাইম ম্যানেজমেন্টে দেখা হয় যে কোন টাইমে আমাদের কোন কাজটা করা উচিত। কোস্ট ম্যানেজমেন্টে দেখা হয় কীভাবে আমরা কস্টটা কমাইতে পারি। কোয়ালিটিতে দেখা হয় আমরা কীভাবে আমাদের কোয়ালিটিটা একদম পারফেক্ট রাখতে পারি। হিউম্যান রিসোর্সে দেখা হয় আমাদের যে ম্যানেজাররা আছে তারা কীভাবে টিমকে দিয়ে ঠিক সময় কাজ আদায় করে নিতে পারবে। কমিউনিকেশন ম্যানেজমেন্টে দেখা হয় যে আমরা প্রতিটা মানুষের সাথে কীভাবে পারফেক্ট কমিউনিকেশন রাখতে পারি। রিস্ক ম্যানেজমেন্টে দেখা হয় আমরা কীভাবে রিস্ক কমাইতে পারি বা অ্যাভয়েড করতে পারি। প্রকিউর ম্যানেজমেন্টে দেখা হয় যে আমাদের সেল করে দেওয়ার পরে আমরা কীভাবে এই জিনিসটা আরও কম খরচে মানুষের কাছে পৌঁছায় দিতে পারি, যেটা যে আমাদের ওই যে অপারেশন রিসার্চে করছিলাম, ওই যে মোদিজি, তারপরে ভ্যাম মেথড, ওগুলা। আচ্ছা, দেন এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমাদের পার্ট আর সিপিএমের মধ্যে পার্থক্য। সো পার্ট আমাদেরকে দেখা হয় যে আমাদের টাইম কতখানি লাগতেছে, আর ক্রিটিক্যাল পাথে আমাদের দেখা হয় যে আমাদের খরচ আর টাইম আমরা কীভাবে কমাইতে পারি। পার্টে দেখা হয় যে আমাদের এখানে 3 ধরনের টাইম থাকে, একটা হচ্ছে অপটিমিস্টিক, একটা হচ্ছে পেসিমিস্টিক, আর একটা হচ্ছে মোস্ট লাইকলি। আর সিপিএমে দেখো একটা হচ্ছে সার্টেইন, আর একটা হচ্ছে ইউজেস ওয়ান ফিক্সড টাইম এস্টিমেট, একটা ফিক্সড টাইম থাকে। আর পার্টে হচ্ছে আমাদের একটা নন রিপিটেটিভ, মানে কোনো ডাটা রিপিট হয় না, একটা আনসার্টেইন ভ্যালু থাকে। আর সিপিএমে হচ্ছে আমাদের রিপিট ভ্যালু থাকে সেম, প্রেডিক্টেবলও যে কী এটা পরে কী আসতে পারে। পার্ট হচ্ছে আমাদের রিসার্চ ও নতুন প্রজেক্ট বা প্রোডাক্টের জন্য ভালো। সিপিএম হচ্ছে আমাদের কনস্ট্রাকশন, মেইনটেনেন্স বা প্রোডাকশন কাজের জন্য ভালো। পার্টে আমাদের টাইম কমে, সিপিএমে আমাদের টাইম আর খরচ দুইটাই কমে। পরেরটা বাদ। পার্ট হচ্ছে আমাদের সবসময় ক্লিয়ারলি বলা থাকে না যে কীভাবে যাওয়া উচিত। সিপিএমে আমাদের এটা ক্লিয়ারলি আইডেন্টিফাই করা যায়। আর পার্ট হচ্ছে যেখানে আনসার্টেনিটি অনেক বেশি সেখানে ইউজ করা হয়। সিপিএম হচ্ছে যেখানে আনসার্টেনিটি কম্পারেটিভলি কম সেখানে ইউজ করা হয়। তো সিপিএম নিয়ে যখন আমরা কাজ করব তখন আমরা কী কী জিনিস নিয়ে ভাবি, সেটা হচ্ছে প্রথমে ডাইরেক্ট কস্ট, আমার ম্যাটেরিয়াল, লেবার, ল্যান্ডের ভ্যালু কত। ইনডিরেক্ট কস্ট লাইক আমার রেন্ট, ইন্স্যুরেন্স, ম্যানেজমেন্ট কস্ট, এগুলোও দেখা হয়। তারপরে হচ্ছে আমাদের কি কি কাজ আমরা কমাই দিয়ে আমাদের খরচ কমাইতে পারি। তারপরে কি কি কাজ করে আমরা আমাদের টাইম কমাইতে পারি। তারপরে হচ্ছে কিভাবে আমরা হচ্ছে গিয়ে এইগুলার মানে কম্বিনেশন। আচ্ছা, 4 নম্বরটা ওটা বাদ। আচ্ছা, ইনডিরেক্ট কস্ট যেটা, এইটাকে আমরা কিভাবে কমাইতে পারি সেটাও একটা চিন্তার বিষয়। সো এরপর হচ্ছে আমাদের ফাইন্যান্সিং, একটা প্রজেক্টের ফাইন্যান্সিংটা আমরা কীভাবে করতে পারি সেটা হচ্ছে প্রথমে শেয়ার ক্যাপিটাল, আমরা শেয়ার ইস্যু করে টাকা নিতে পারি। দেন হচ্ছে আমাদের টার্ম লোন, আমরা ব্যাংকের কাছ থেকে লোন নিতে পারি। তারপর ডিবেঞ্চার ক্যাপিটাল হচ্ছে আমরা মানুষের কাছে ডিবেঞ্চার সেল করে হচ্ছে ক্যাপিটাল নিতে পারি। ডেফার্ড ক্যাপিটাল হচ্ছে আমরা এখন একটা মেশিন কিনবো কিন্তু টাকা পরে দিব, এইভাবে আমরা ফাইন্যান্সিং করতে পারি। ইনসেন্টিভ সোর্স মানে হচ্ছে বিভিন্ন সরকার বা বিভিন্ন প্রতিষ্ঠান ট্যাক্স বেনিফিটের জন্য সরকারের কাছে অ্যাপ্লাই করে ইন্টেনসিভ নেওয়া, এভাবে আমরা ফাইন্যান্সিং করতে পারি। মিসেলেনিয়াস সোর্সেস, এইটার মানে হচ্ছে আমরা অন্যান্য বিভিন্ন খাত থেকে, লাইক আমরা প্রফিট বাঁচায় রেখে তারপর মানুষের কাছ থেকে টাকা নিয়ে বা বিভিন্ন এইভাবে, বা ভেঞ্চার ক্যাপিটালিস্ট যারা হচ্ছে লোন দেয়
নতুন নতুন প্রজেক্টের জন্য তাদের কাছ থেকে টাকা নিয়ে আমরা ফাইন্যান্সিং করতে পারি। আমাদের প্রজেক্টের জন্য কি কি কস্ট হয়, প্রথমে হচ্ছে সাইট ডেভেলপমেন্ট, লাইক জগন্নাথ ইউনিভার্সিটির ল্যান্ড কিনতে যেই খরচ ওইটা, তারপর জগন্নাথ ইউনিভার্সিটির বিল্ডিং বানানোর খরচ, জগন্নাথ ইউনিভার্সিটি বানানোর জন্য যে মেশিনগুলো দরকার, যে টুলসগুলো দরকার সেটার খরচ, দেন এখানে যেই আর্মি বা ঠিকাদার ইঞ্জিনিয়ার যারা কাজ করবে তাদের বেতন, তারপর হচ্ছে কি আমাদের বাইরের কিছু ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান আসবে তাদের খরচ, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ফিক্সড অ্যাসেট লাইক ফার্নিচার কম্পিউটার কেনার খরচ, তারপরে হচ্ছে আমাদের কোম্পানি যেটা আছে, সরি জগন্নাথ ইউনিভার্সিটি, এটা হচ্ছে সার্টিফিকেট টিকেট এগুলা প্রিন্টের খরচ। তো এগুলো আর মার্জিন মানি কি, মার্জিন মানি হচ্ছে আমাদের একটা টাকা আমাদেরকে আলাদা করে রাখতে হয় যে আমাদের ডেইলি যেই খরচটা হয় ওটা যাতে আমরা মিটিগেট করতে পারি, ওইটার জন্য যখন আমরা টাকা সাইড করে রাখি সেটাকে আমরা মার্জিন মানি বলি, সেইটা। তো এগুলাই ছিল আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট। আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে বলতে গেলে পড়ার মতো খুব একটা কন্টেন্ট নাই, এগুলাই। আর ওই কী বলে এন্টারপ্রেনারশিপ যা দিচ্ছে ওটা তো পুরাটাই পড়তে হবে, ওটা তো স্কিপ করার কোনো সুযোগ নাই, বা এখানেও ওগুলাতেও আসলে খুব একটা স্কিপ করার সুযোগ নেই।